This is Apurva বিশ্বাস. Today I wanna discuss a very romantic poem, Meeting at Night. It is written by Robert Browning. As it is a poem of Bengali medium, I will discuss in Bengali with English annotation. তো এটি মূলত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 একটি কবিতা। এই কবিতাটি আমি বাংলা আর ইংলিশ দুটোতেই ডিসকাস করব, আর তার সাথে সাথে এই কবিতাটা থেকে কেমন ধরনের কোশ্চেন হয় সেগুলি বলে দেব, আর তার আনসারগুলি কীভাবে লিখতে হবে সেটাও বলবো। এই কবিতাটি খুবই রোমান্টিক একটা কবিতা। তো যেহেতু কবিতাটি রোমান্টিক, কবিতাটির সেন্সটা বোঝার জন্য একটু টাইম দরকার হবে, তাই কবিতাটা একটু লম্বা হবে তোমাদের। তো চলো দেখি কবিতাটা কি আছে। কবিতাটার টাইটেল কি? মিটিং এট নাইট। এটা কিন্তু পরীক্ষায় আসে যে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং এট নাইট। মিটিং এট নাইট কবিতাটির সিগনিফিকেন্স কি? চলো সেটা তো আমরা একদম শেষের দিকে আলোচনা করব। তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে মিটিং এট নাইট যে কবিতাটা আছে সেই কবিতাটা মিটিং এট নাইট ব্যাপারটা কি। মিটিং এট নাইট ব্যাপারটা হলো মিট মানে দেখা করা, এট নাইট মানে রাতে। তো রাতে কারোর সাথে দেখা করা। আমি বলে দিলাম যে রবার্ট ব্রাউনিং একজন খুবই রোমান্টিক একজন কবি। তো একটা রোমান্টিক কবি সে মিট করবে রাতের বেলা, তাহলে তার মিটিংটা কেমন হবে? অবভিয়াসলি তার মিটিংটা তার বিলাভেড, তার গার্লফ্রেন্ড, তার প্রেমিকার সাথে হবে। তাহলে রবার্ট ব্রাউনিং আমরা যে কবিতাটা পড়তে চলেছি মিটিং এট নাইট, এই কবিতায় তার লেডি লাভ, বিলাভেড অর তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চলো। ব্রাউনিং রোট এ পোয়েম এন্টাইটেল নাইট অ্যান্ড মর্নিং। ব্রাউনিং একটা কবিতা লিখেছিল, তার নাম হচ্ছে নাইট অ্যান্ড মর্নিং। লেটার হি ডিভাইডেড দ্য পোয়েম ইনটু টু সেপারেট পোয়েমস। তার পরবর্তী সময়ে তিনি এই কবিতাটিকে দুটো ভাগে ভাগ করেন। দ্য ফার্স্ট পার্ট ইজ মিটিং এট নাইট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ পার্টিং এট মর্নিং। আর তার প্রথম পার্টটার নাম হচ্ছে মিটিং এট নাইট, যেটা আমরা আজকে পড়ছি। আর তার সেকেন্ড পার্টটা হচ্ছে পার্টিং এট মর্নিং। পার্টিং মানে হচ্ছে বিচ্ছেদ বা সেপারেশন। সকালবেলা সেপারেশন বা বিচ্ছেদ। যেহেতু রাতের বেলা দেখা হবে, তাহলে তাদের মধ্যে একটা বিচ্ছেদ বা সেপারেশন হবে একটা সময়। সেটা কখন? সকালবেলা। সেটা হচ্ছে পার্টিং এট মর্নিং। এটা তোমাদের জানার জন্য বললাম, এটা তোমাদের পরীক্ষা আসবে না। এই জায়গাটা ইন্টারেস্টিং কেন? সেটা হচ্ছে মিটিং হচ্ছে আমাদের কাছে সবসময় আনন্দের, আর পার্টিং বা সেপারেশন সবসময় কষ্টের। তো ব্রাউনিং একজন অপটিমিস্টিক পোয়েম ছিলেন। অপটিমিস্টিক মানে আশাবাদী, যে সবসময় পজিটিভ কিছু খুঁজে বেরিয়েছেন সব কিছুতে। তো ব্রাউনিং এই কবিতাটায় একটু আশাবাদী ছিলেন যে তার গার্লফ্রেন্ডের সাথে, তার বিলাভেডের সাথে দেখা হবে। এবার সেই আশাবাদী ছিল বলেই তিনি এই কবিতাটা, মানে আশাবাদী কবি, তাই তার মধ্যে শুধু আনন্দটাই রেখেছেন, মিটিংটাই রেখেছেন। সেপারেশনটা তিনি কবিতা থেকে আলাদা করে দিয়েছেন। তাই এই কবিতাটার মধ্যে আমরা প্রচুর পরিমাণে আনন্দ পাবো, কষ্ট পাবো না কোনো, প্রচুর আনন্দ পাবো। তো এই কবিতাটার মূল বিষয়বস্তু কি? ইন দিস পোয়েম, আমার মাউজের পয়েন্টারটা খেয়াল করো। ইন দিস পোয়েম দ্য লাভার জার্নিস অ্যাট নাইট থ্রু দ্য সি অ্যান্ড ল্যান্ড টু মিট হিজ বিলাভেড সিক্রেটলি। এই কবিতাটায় প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে রাত্রেবেলা, সমুদ্র আর ভূমির মধ্য দিয়ে। সে গোপনে দেখা করতে যাচ্ছে। The poem also explores the inner passion that the lover feels on his way to meet his beloved. এই কবিতাটা আরও ব্যাখ্যা করে যে কবি বা প্রেমিক সে যখন যাচ্ছিল তখন তার মনের ভিতর কি, মানে কেমন অনুভূতি জেগেছিল সেটা। কারণ কারোর সাথে, কোনো প্রিয়জনের সাথে কেউ দেখা করতে যাচ্ছে, তখন মনের ভিতরকার মধ্যে এক ধরনের ফিলিংস আসবে। সেই ফিলিংসটা কেমন ছিল, সেই ফিলিংস, সেই অনুভবগুলি তিনি এই জায়গায় ফুটে তুলেছেন। মনে করো তোমরা তোমাদের কোনো প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছ। যেহেতু ক্লাস 11-এ পড়ছো, তোমাদের অনেকেরই গার্লফ্রেন্ড থাকতে পারে, নাও থাকতে পারে, বা তোমরা রাস্তায়ও থাকতে পারো, চেষ্টা করতে পারছো, মানে হয়তো করছো। তো এই সময় তোমরা যদি তোমাদের প্রিয়জনের সাথে দেখা করতে যাও, তখন একটা ফিলিংস কাজ করে মনের ভিতর। সেই ফিলিংসটা এই জায়গাটায় এক্সপ্রেস করা হয়েছে। দ্য পোয়েম এন্ডস উইথ দ্য অ্যান্টিসিপেটিং মিটিং অফ দ্য লাভার্স। এই কবিতাটা শেষ হবে সেই বহু আকাঙ্ক্ষিত মিটিংয়ের মাধ্যমে। তো কারোর সাথে দেখা করতে যাওয়া, বিশেষ করে বিলাভেড বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়াটা কিন্তু খুবই প্রবলেমের। ওই জায়গায় নানা রকম প্রবলেম, বাধা বা অবস্টাকলস থাকে। যেমন তুমি যাচ্ছ, গিয়ে দেখলে তোমাদের ম্যাথের টিচার সামনে দাঁড়িয়ে আছে, তখন তোমার যেতে প্রবলেম হচ্ছে। গার্লফ্রেন্ডের দাদা থাকতে পারে বাড়িতে, প্রবলেম হচ্ছে।
তো এই প্রবলেম নিয়ে তোমরা মানে কেউ দেখা করতে গেলে সে খুব কষ্ট করে, তাহলে সে পাওনাটা কি, এই কষ্টগুলি করার কারণটা কি? কারণ হচ্ছে দেখা করা। তো আমাদের এই কবি এই জায়গাটায় সি এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে তার রিওয়ার্ডটা কি, তার পুরস্কারটা কি? সেটা হচ্ছে মিটিং ইজ দ্য রিওয়ার্ড। সে আকাঙ্ক্ষিত যে সাক্ষাৎ সেটা হচ্ছে তার পুরস্কার। এটা আগে যে জায়গাটা আছে সেটা তোমরা মেমোরাইজ করবে, মুখস্থ করবে, কারণ এই জায়গা থেকে তোমরা অনেক কিছু কোশ্চেন আনসার করতে পারবে। দ্য লাভার মেক্স এ গ্রেট ইফোর্ট টু ওভারকাম অল দ্য অবস্টাকলস। এই যে প্রেমিক, সে অনেক চেষ্টা করেছে, অনেক গ্রেট ইফোর্ট দিয়েছে, প্রচুর চেষ্টা করেছে সব বাধাগুলিকে অতিক্রম করার জন্য। অবস্টাকলস মানে হচ্ছে প্রবলেমস বা বাধা যেগুলি আছে সেগুলি। দ্য লাভ পোয়েম মিটিং এট নাইট গ্লোরিফাইজ দ্য ইনডোমিটেবল পাওয়ার অফ লাভ দ্যাট ক্যান কনকোয়ার অল চ্যালেঞ্জেস। এই যে প্রেমের কবিতা মিটিং এট নাইট, সেটা কি করছে অ্যাকচুয়ালি? এটা করছে, দেখাচ্ছে যে ইনডোমিটেবল পাওয়ার অফ লাভ। ইনডোমিটেবল মানে অদম্য, যে শক্তিটাকে কখনো হারানো যায় না। তো প্রেমের ওই শক্তিটার কথা বলা হয়েছে, অদম্য শক্তির কথা বলা হয়েছে, যেটা ক্যান কনকোয়ার অল চ্যালেঞ্জেস, যেটা কিনা সব ধরনের অবস্টাকলস, প্রবলেমস, বাধাকে অতিক্রম করতে পারবে। মানে লাভ হচ্ছে এরকম সুপ্রিম পাওয়ার রয়েছে যে প্রেমে পড়লে মানুষ সব কিছুই করতে পারে। তোমরা চণ্ডীদাস আর রজকিনীর কথা শুনে থাকবে, যে চণ্ডীদাস কয়েক বছর মাছ ধরেছিল পুকুরের মধ্যে রজকিনীর সাথে দেখা করার জন্য। তো ওইরকমই সব ধরনের অবস্টাকলস, সব ধরনের চ্যালেঞ্জেসগুলোই লাভ কনকোয়ার করতে পারে। এই কবিতাটা আমরা এটা দেখব। চলো, এটা হচ্ছে তোমাদের কবিতাটা। কবিতাটা মূলত 12 লাইনের, দুটো স্ট্যান্জা রয়েছে, 6টা করে লাইন রয়েছে প্রতি স্ট্যান্জায়। তো এটার মধ্যে একটা রিদম রয়েছে, রাইম স্কিম রয়েছে। তোমরা যখন হানি সিং, বাদশা বা অরিজিৎ সিং এর গান শোনো, দেখবে একটা রিদম থাকে। তাহলে এ তো একটা খুবই রোমান্টিক একজন কবি রবার্ট ব্রাউনিং। তো এই রবার্ট ব্রাউনিং এই কবিতাটার মধ্যে একটা রিদম রয়েছে। সেই রিদমটা কি দেখো, লেখা আছে এ বি সি সি বি এ ডি ই এফ এফ ই ডি। কীভাবে? ধর প্রথম লাইনটা, ফার্স্ট স্ট্যান্জাটা ল্যান্ড, আর লাস্টের লাইনটা কি স্যান্ড। ল্যান্ড স্যান্ড, ল্যান্ড স্যান্ড মিল রয়েছে, তাহলে দুটোকে আমরা এ বলে আইডেন্টিফাই করতে পারি। তাহলে কি রয়েছে? এ আর এ। দেখো রিদমটায় লো আর প্রো, ফার্স্ট সেকেন্ড লাইন আর লাস্ট সেকেন্ড লাইন, লো আর প্রো মিল রয়েছে, তাহলে দুটোকে আমরা বি বলতে পারি। তাহলে বি আর বি। আর লিপ আর স্লিপ একই রকম, তাহলে সিসি, তাহলে মাঝখানে রিদম হবে সিসি। তাহলে এ বি সি সি বি এ। ওই রকমভাবে পরেরটা রিদম হবে ডিই এফ এফ ই ডি, যেমন বিচ, ইচ, এপিয়ার্স, ফিয়ার্স, স্ক্র্যাচ, ম্যাচ, এসব। বুঝতে পারলে? চলো এবার আমরা কবিতাটাই শুরু করি। কবিতাটা কি আছে? প্রথম লাইনটা, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। সেই ধূসর সমুদ্র আর সেই অনেক বিস্তৃত কালো ভূমিভাগ। দ্য স্পিকার স্টার্টস বাই ডেসক্রাইবিং দ্য ল্যান্ডস্কেপ। কবি এই জায়গায় শুরু করেছেন কবিতাটা বাই ডেসক্রাইবিং দ্য ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপের বর্ণনা দিয়ে, যে আমাদের ল্যান্ড, ভূমিগুলি কেমন, সমুদ্রের ভূমিটা বা যে জমি রয়েছে সেটার ভূমিটা কেমন। দ্য ল্যান্ড অ্যাপিয়ার্স টু বি ব্ল্যাক। এই ল্যান্ডটা মনে হচ্ছে কালো। সিন্স ইট ইজ দ্য নাইট টাইম, যেহেতু এটা রাত তাই এটা কালো মনে হচ্ছে। অ্যান্ড দ্য সি ইজ বিং ডেসক্রাইবড অ্যাজ গ্রে। আর সমুদ্রটাকে কেমন মনে হচ্ছে? একটু ধূসর। অ্যাজ দ্য কালার অফ দ্য ওয়াটার অ্যাপিয়ার্স টু বি গ্রে ইন দ্য ডিম মুনলাইট। কারণ এই ডিম মুনলাইটের মধ্যে সমুদ্রটাকে মনে হচ্ছে একটু গ্রে টাইপের, কারণ কিছু কিছু জমিভাগ তো ল্যান্ড তো পুরোটাই কালো মনে হচ্ছে, আর যে সমুদ্রটা আছে সেই সমুদ্রটাকে মনে হচ্ছে একটু ধূসর টাইপের, সেই অল্প অল্প চাঁদের আলোতে। এ জায়গা থেকে কটা কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন 3-4টে। সেটা কি? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি ইন মিটিং এট নাইট। মিটিং এট নাইটে সমুদ্রের কালারটা কেমন সেটা। হাউ ডু দ্য সি অ্যান্ড দ্য ল্যান্ড সিম। ল্যান্ড আর সিটা দেখতে কেমন লাগছিল সেটা বলতে হবে, ওই গ্রে অ্যান্ড ব্ল্যাক। হোয়েন ডাজ দ্য লাভার স্টার্ট হিজ জার্নি। প্রেমিক কখন তার জার্নিটা শুরু করেছিল, তো এটা বলতে হবে অ্যাট নাইট। অ্যাট নাইট কেন? কারণ যেহেতু সমুদ্রটা গ্রে, দিনের বেলা হলে কী হতো, সমুদ্রটা নীল থাকতো, ব্লু থাকতো, আর ল্যান্ডটা হয়তো সবুজ থাকতো, কিন্তু এই জায়গায় কি গ্রে আছে আর ব্ল্যাক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে মিটিংটা স্টার্ট হচ্ছে, মানে জার্নিটা স্টার্ট হচ্ছে রাত্রে। চলো, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। আর সেই হলুদ রঙের অর্ধচন্দ্রাকৃতি চাঁদটা বড় আর ছোট।
তো এই জায়গাটায় লার্জ অ্যান্ড লো ব্যাপারটা আগে বলে দিই। লার্জ অ্যান্ড লো ব্যাপারটা বলছি। দ্য মুন ইজ কম্পারেটিভলি ইন লোয়ার হাইট। চাঁদটা তুলনামূলকভাবে একটু নিচুতে রয়েছে আজকে, অর্থাৎ নিয়ার অফ দ্য হরাইজন, অর্থাৎ একটু দিগন্ত রেখার কাছে। সমুদ্রের মধ্যে তুমি যখন দূরে চাঁদ দেখবে তখন মনে হবে সমুদ্রের সাথে চাঁদটা মিশে যাচ্ছে, অর্থাৎ দিগন্ত রেখার কাছে রয়েছে, তাই এটা একটু নিচুতে, তাই লো। অ্যাজ ইট ইজ নিয়ার অফ দ্য হরাইজন ইট লুকস লার্জ। যেহেতু এটা দিগন্ত রেখার কাছে তাই এটাকে বড় মনে হচ্ছে। একটু কমন সেন্স প্রয়োগ করে জায়গাটায়। তোমরা যখন একটা গাছকে খুব দূরে থেকে দেখো তখন কি মনে হবে? গাছটা খুবই ছোট। যখন কাছ থেকে দেখবে তখন মনে হবে খুবই বড়। এবার যেহেতু চাঁদটা দিগন্ত রেখার কাছে অর্থাৎ নিচুতে রয়েছে তাই চাঁদটা এখন বড়, লার্জ অ্যান্ড লো। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। সেই হলুদ রঙের অর্ধচন্দ্র আকৃতি চাঁদটি বড় আর নিচুতে রয়েছে। ইয়েলো কেন? যেহেতু এখন পূর্ণিমার চাঁদ তাই এটা এখন হলুদ রঙের হয়েছে। তারপর অ্যান্ড দ্য স্টার্টেড লিটল ওয়েভস দ্যাট লিভ ইন ফিয়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। অ্যান্ড দ্য স্টার্টেলড। স্টার্টেড মিনিং হচ্ছে ফিলিং অর শোয়িং সাডেন শক, অর্থাৎ হঠাৎ করে কিছু দেখে চমকে যাওয়া, ভয় বা ভয় পেয়ে যাওয়া, সেটা হচ্ছে স্টার্টেলড। আর লিপ মানে হচ্ছে জাম্প, লাফিয়ে ওঠা। তাহলে সে চমকে যাওয়া ছোট ছোট ঢেউগুলি লাফিয়ে উঠলো। অ্যান্ড দ্য স্টার্টেড লিটল ওয়েভস লিপ। আর সেই চমকে যাওয়া ছোট ছোট ঢেউগুলি লাফিয়ে উঠলো। ইন ফিয়ারি, ফিয়ারি মানে রাগে। হ্যাভিং অর ডিসপ্লেইং অ্যান ইন্টেন্স অর ফেরোসিয়াস এগ্রেসিভনেস, অর্থাৎ খুবই রেগে কিছু বলা বা রাগ দেখানো হচ্ছে ফিয়ারি। তারা লাফিয়ে উঠছে রাগে ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে। রিংলেটস এই জায়গায় মেটাফোর ইউজ করা হয়েছে, ভিডিও শেষে বলবো। পার্সনিফিকেশনও ইউজ হয়েছে জায়গাটায়, সবগুলি ভিডিও শেষে বলা হবে ফিগার অফ স্পিচ। স্টার্টেলড মানে হঠাৎ করে চমকে বা ভয় পেয়ে গেল কেন? যেহেতু লাভার অনেক রাতে, গভীর রাতে যাচ্ছে সমুদ্রের মধ্য দিয়ে, এখন সচরাচর কারো যাওয়ার কথা না, এবার হঠাৎ করে অত মিডনাইটে কেউ যাচ্ছে তাদের উপর দিয়ে, তাই তারা হঠাৎ করে কি হলো যে অত রাত্রে কেউ যাচ্ছে, কারণটা কি, তাই তারা ভয় পেয়ে গেছে। আর ফিয়ারি কেন, রাগান্বিত কেন? তারা ঘুমিয়েছিল শান্তিতে, তাই এখন তারা একটু ফিয়ারনেস রয়েছে তাদের মধ্যে। এই দুই লাইন থেকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করে, আমি শর্ট কোশ্চেনগুলো এখন বলছি, বড় কোশ্চেনগুলো আমি পরে বলবো। এই জায়গা থেকে যে শর্ট কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় প্রথমে লাইনটা থেকে, হাউ ডাজ ব্রাউনিং ডিসক্রাইবস দ্য হাফ মুন। হাফ মুনটা কীভাবে ডিসক্রাইব করেছিল? বলতে হবে ব্রাউনিং ডিসক্রাইবস দ্য হাফ মুন অ্যাজ ইয়েলো লার্জ অ্যান্ড লো। সে হলুদ, বড় আর নিচুতে বলে বর্ণনা করেছিল। আর এটাও আসে হাউ আর দ্য লিটল ওয়েভ স্টার্টেড। সে ঢেউগুলি কেন স্টার্টেড হয়ে গিয়েছিল? কারণ কবি খুব রাতে মিডনাইটে যাচ্ছে আর এখন কারো যাওয়ার কথা না, সে কারণে হঠাৎ কারোর স্পর্শ পেয়ে তারা লাফিয়ে উঠলো, ভয় পেয়ে গেল। আরেকটা প্রশ্ন হয়, হোয়াট ডু দ্য লিটল ওয়েভস ডু হোয়েন দ্য বোট রানস থ্রু দেম। সে বোটটা যখন তাদের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা কি হয়েছিল? তারা লিপ করছিল, লাফিয়ে উঠছিল স্টার্টেড হয়ে। এবার একটু কমন সেন্স এই জায়গাটায় তোমরা ইউজ করো। তোমরা যখন একদিন রাত্রেবেলা হঠাৎ করে 2-2:30টার সময় বাড়িতে আসছো কোনো বিয়ে বাড়ি থেকে, তখন দেখবে রাস্তার মধ্যে কোনো কুকুর থাকলে তারা হঠাৎ তোমাদের দিকে ভয় পেয়ে যায়, চেঁচিয়ে ওঠে, তারপর নানা রকম তোমাদের দিকে রেগেও যায়, ফিয়ারিও হয়। তার কারণ হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল অত রাতে তো কেউ এদিক দিয়ে আসার কথা না, তাই তারা হঠাৎ করে দেখে তোমাদের ভয় পেয়ে গেল আর কিছুটা রেগেও গেল। এই সেন্সে স্টার্টেলড আর ফিয়ারি ব্যাপারটা আসলো। আর এই স্টার্টেলড ব্যাপারটা দিয়ে কবির মানসিক অবস্থাকে বোঝাচ্ছে, মানে কবিও নিজে ভয় পেয়ে যাচ্ছে। কবি যদি কাউকে এখন দেখতে পায় কবিকে, সেটা তার ভয়, সে ভয়ে সেও স্টার্টেলড, এই জন্য স্পেশালি তিনি এই শব্দটা যা ইউজ করেছে। তারপর যেটা রয়েছে ইন ফিয়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, হলো এই লাইনটা। অ্যাজ আই গেইন দ্য কোপ, আমি, কোপ মানে হচ্ছে এ স্মল বে মানে উপসাগর, অ্যান এরিয়া অফ সি দ্যাট ইজ পার্টলি সারাউন্ডেড বাই ল্যান্ড। সমুদ্রের একটা অংশ, যে অংশটা
আংশিকভাবে চারদিক দিয়ে ভূমি থাকে, মানে সমুদ্রের যে অংশটার মধ্যে চারদিক দিয়ে ভূমি থাকবে সেটা হচ্ছে কোপ বা উপসাগর বলতে পারি আমরা বাংলায়। তো আমি সেই কিনারাটা পেলাম, পাড়টা পেলাম, সৈকত পেলাম উইথ প্রসিং প্রো। প্রসিং প্রো হচ্ছে নৌকার যে সামনে শুরু অংশ সেটা, দ্য পয়েন্টেড ফ্রন্ট অফ পার্ট অফ এ বোট। অ্যান্ড কোয়েন্স ইট স্পিড, কোয়েন্স মানে টু স্টপ দ্য বোট অন দ্য শোর। আমি শোর সেই কিনারার মধ্যে বা সৈকতের মধ্যে আমি নৌকাটা থামালাম। আই দ্য সার্সি স্ল্যান্ড, আই মানে ইন দ্য স্লাশি স্যান্ড, সেই কর্দমাক্ত মাটিতে আমার নৌকাটাকে আমি থামালাম। তারপর দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপর 1 মাইল উষ্ণ সমুদ্রের গন্ধযুক্ত সৈকত। ওয়ার্ম সি সেন্টেড বিচ, ওয়ার্ম উষ্ণ, তো রাতের বেলা সমুদ্র তো উষ্ণ থাকে না, কিছুটা শীতলই থাকে। এই জায়গায় ওয়ার্ম কেন? ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, এই উষ্ণতা হচ্ছে কবির মনের উষ্ণতা। এই উষ্ণতা মতলব কবির আনন্দ। যখন একটু ঠান্ডা কিছুর মধ্যে কেউ একটু উষ্ণ জিনিস পায় তখন সে কি একটু আনন্দ লাভ করে, একটু কমফোর্টেবল হয়। এখন তার মনটা একটু ওয়ার্ম উষ্ণ, কারণ সে একটু পরে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে। তাই তার যেহেতু তার মনটা উষ্ণ, তাই সমুদ্রের বালিটাও তার কাছে মনে হচ্ছে উষ্ণ, তাই তার কাছে মনে হলো দ্য ওয়ার্ম সি সেন্টেড বিচ, সেই বীজটা হচ্ছে মানে একটু উষ্ণ টাইপের। 3 fields to cross till a farm appears, তারপর আমাকে 3টে জমি ক্রস করতে হয়েছিল একটা ফার্ম হাউস পেতে গেলে। তো ফার্ম হাউসটা কি? ফার্ম হাউসটা হচ্ছে দ্য ডেস্টিনেশন অফ দ্য পোয়েট। এই দুটো লাইনের মিনিং যদি আমি বলি, দ্য পোয়েট ক্রসেস এ মাইল অফ দ্য বিচ অ্যান্ড 3 fields, কবি সেই সমুদ্র সৈকতে 3টে মাইল অতিক্রম করেছে, তারপর 3টে জমি। আফটার দ্যাট হি রিচেস টু এ ফার্ম, তারপর সে একটা ফার্মে পৌঁছেছে। সেটা কি? দ্যাট ইজ হিজ ডেস্টিনেশন, সেটা হচ্ছে তার গন্তব্য। এবার এই জায়গা থেকে প্রশ্ন হয়, হাউ লং ইজ দ্য সি সেন্টেড বিচ, সি সেন্টেড বিচ কতটা লম্বা? তখন বলতে হবে যে দ্য সি সেন্টেড বিচ ইজ অ্যাজ লং অ্যাজ এ মাইল, মোটামুটি 1 মাইলের মতো। আরেকটা প্রশ্ন হয়, হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোয়েট হ্যাভ টু ক্রস বিফোর এ ফার্ম অ্যাপিয়ার্স, কটা ফিল্ড তার অতিক্রম করতে হবে? বলতে হবে 3টে। আমি আগেরটার একটু হয়তো কোশ্চেন আমি দু একটা বলিনি, সেটা একটু তোমরা আবার দেখো। হোয়ার ডাজ দ্য বোট স্টপ, বোটটা কোথায় থেমেছিল, এটা প্রশ্ন হয় লাস্টের 2 লাইন থেকে। আর এটা হয় হোয়ার ডাজ দ্য বোট স্লো ডাউন, বোটটা কোথায় স্লো হয়েছিল? দ্য বোট স্লোজ ডাউন ইন দ্য স্লাশি স্যান্ড, সে কর্দমাক্ত মাটিতে সেটা স্লো হয়েছিল। চলো, তারপর সে একটা ফার্ম হাউস অর্থাৎ তার ডেস্টিনেশনে সে পৌঁছে গেল। তারপর সে পৌঁছে কি করলো? এ ট্যাপ অ্যাট দ্য পেন, ট্যাপ মানে হচ্ছে একটু কড়া নাড়া, ঠকঠক আওয়াজ করা। অ্যাট দ্য পেন, পেন মানে এ ফ্ল্যাট পিস অফ গ্লাস ইউজড ইন এ উইন্ডো অর ডোর, কোনো জানলা বা দরজার মধ্যে যে গ্লাস ইউজ করা হয় সেটাকে বলা হয় পেন। তো সেই পেনের মধ্যে সে ঠকঠক করে আওয়াজ করলো, সেই আওয়াজটা কিছু দিয়ে রেসপন্স হলো। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপর একটা ঘর্ষণ শোনা গেল। অ্যান্ড এ ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, আর ম্যাচের কাঠি থেকে একটা নীল আলো ছড়িয়ে পড়ল। এটার মানে কি? দ্য ট্যাপিং অফ দ্য উইন্ডো প্যান ইজ রেসপন্ডেড বাই এ কুইক অ্যান্ড সাডেন স্ক্র্যাচ অফ ম্যাচ স্টিক অন এ ম্যাচ বক্স। এই যে ট্যাপ করলো, কড়া নাড়লো, সেটা রেসপন্স করা হলো তাড়াতাড়ি একটা ম্যাচের মধ্যে ঘর্ষণ করে। ঠিক আছে, এটা থেকে আমরা বুঝতে পারছি লাভার যেরকম তার বিলাবেটের সাথে দেখা করার জন্য খুবই আগ্রহী আর অনেক অবস্টাকল সে ওভারকাম করলো, ওইরকমভাবেই আমাদের যেই বিলাবেট আছে সেও ঘরের মধ্যে ওয়েট করছে, তার জন্য অপেক্ষা করছে। তার অপেক্ষাটা অতটাই বেশি গভীর ছিল যে যখন একটাই ট্যাপ করা হলো, একটা কড়া নাড়া হলো, তখনই সে তার সেই লাইটটা জ্বালালো, ম্যাচের লাইটটা জ্বালালো। সেটা কেন? কারণ তার বিলাবেট দূর থেকে এসছে, তার বিলাবেট অনেক মানে লাভার অনেকটা দূর থেকে এসছে তার সাথে দেখা করার জন্য। এখন যদি সে এসে দেখে যে তার বিলাবেট ঘুমিয়ে পড়েছে, তাহলে তো মানে একটা সমস্যা হয়ে যাবে, সে চলে যেতে পারে। সেই কারণে কবি কি মানে বিলাবেট কি করলো, সাথে সাথেই এটা করলো, ম্যাচের স্টিকটা জ্বালালো। আর তারপর সে বললো যে না, আমি সজাগ আছি, তুমি আসতে পারো বা তোমার সাথে আমার দেখা হতে পারে।
আর কথা বললো না, কারণ কথা বললে হয়তো কেউ বুঝতে পারে, সেই জন্য সে একটু সিগন্যাল দিল। নানা রকম সিগন্যাল হয়, সেই সিগন্যালটা দেওয়া হলো। অ্যান্ড আউট, তারপর সে এবার আস্তে করে কিছু একটা বললো, বোঝা গেল না সে ভয়েসটার মধ্যে কেমন ছিল। থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এই ভয়েসটার মধ্যে একটা মিক্সচার ছিল আনন্দের আর কষ্টের। দ্য লিলি লাভস ভয়েস ইজ এ মিক্সচার অফ জয় অ্যান্ড ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট। সেই লিলি লাভের ভয়েসটা কেমন ছিল, আনন্দ, তারপর হচ্ছে ভয় আর উত্তেজনার একটা মিশ্রণ ছিল তার মধ্যে। কেন আনন্দ, উত্তেজনা আর ভয়ের মিশ্রণ ছিল? কারণ আনন্দ, তার লিলি লাভের মানে প্রেমিকের সাথে অনেকদিন পরে দেখা করবে, সেই জন্য আনন্দ। আর ফিয়ার্স কেন? কারণ হচ্ছে কেউ দেখে ফেলতে পারে, সেটার ফিয়ার্স। দেন দ্য টু হার্টস বিটিং ইজ টু ইজ, তারপর তাদের হার্টগুলি পরস্পরের সাথে বিট করছে। হার্ট বিট করছে কেন? কারণ তারা অনেকদিন পরে দেখা করেছে, তাই তাদের হার্টটা, তারা খুব এক্সাইটেড, আর সেই কারণে তাদের হার্টটা বিট করছে। আর এই বিটিংটা কেমন? অ্যান্ড এ ভয়েস লেস লাউড, ভয়েসটা কম শোনা যাচ্ছে। কার থেকে কম শোনা যাচ্ছে? দ্য টু হার্টস বিটিং, সেই দুটো হার্টের স্পন্দন থেকে। এই জায়গাটা ফলো করো। দ্য সাউন্ড অফ দ্য হার্ট বিটিং অফ দ্য লাভার সিমস টু বি লাউডার দেন দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ। লেডি লাভ যে আস্তে করে শব্দটা করেছিল, সেই শব্দ থেকে মনে হচ্ছে তাদের হার্ট বিটিংয়ের শব্দটা বেশি জোরে হচ্ছে, কারণ তারা অতটা বেশি এক্সাইটেড। এই দুটো লাইন কিন্তু ইম্পর্টেন্ট খুবই। তো এই জায়গা থেকে প্রশ্ন হয়, হাউ ডাজ দ্য লাভার রিচ হিজ বিলাভেড ফ্রম দ্য বিচ? বিচ থেকে কিভাবে তার লেডি লাভের বাড়িতে এসেছিল? সে একটা মাইল অতিক্রম করেছে, তারপর 3 ফিল্ডস ক্রস করেছিল সেটা। হাউ ডাজ দ্য লাভার কল হিজ বিলাভেড? প্রেমিক কিভাবে তার লেডি লাভকে জেগেছিল? সেই ট্যাপ করে, কড়া নেড়ে, সেটা বলতে হবে। আরেকটা প্রশ্ন হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ ডাজ দ্য বিলাভেড রেসপন্স টু হার লাভার? কিভাবে রেসপন্স হয়েছিল? একটু ডিফিকাল্ট প্রশ্ন আসলে সেই ব্লুজ পার্ট কি সিগনিফাই করে, এটা আসতে পারে। এই জায়গাটা ব্লুজ পার্ট অফ এ লাইটেড ম্যাচ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবে। উই ইগনাইট আওয়ার হাউসেস অ্যাট দিওয়ালি, দিওয়ালিতে আমরা কি করি? আমাদের বাড়িঘর আলোকিত করি। দ্যাট ইজ অ্যাট দ্য টাইম অফ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের সময় কিন্তু আমরা লাইট জ্বালাই। দ্য ব্লুজ পার্ট অফ এ লাইটেড ম্যাচ সাজেস্টস দ্য আপকামিং হ্যাপিনেস অফ দ্য লাভার অ্যান্ড বিলাভেড। এই ব্লুজ পার্টটা, এই আলোটা কি করছে? যে আগত যে আনন্দটা আসছে, মানে সেই প্রেমিক আর প্রেমিকার জীবনে, সেই আনন্দটাকে বোঝাচ্ছে। এতক্ষণ অন্ধকার ছিল, প্রচুর কষ্ট করা হয়েছে লাইফে তাদের, এবার এই কষ্টটা এখন কিছুটা কমবে, এখন আনন্দ আসবে। সে আনন্দ আমরা যেরকম দিওয়ালিতে লাইট জ্বালিয়ে আনন্দ করি, তো এই আনন্দটা এই জায়গায় বোঝাতে ব্লুজ পার্টটা ব্যবহার করা হয়েছে। হাউ ইজ দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ? লেডি লাভের ভয়েসটা কেমন? লেস লাউড ছিল, আর এটার মধ্যে মিক্সচার ছিল জয় আর ফিয়ার্সে, সেটা। এটাও থাকবে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টু হার্টস বিটিং ইজ টু ইজ সিম্বলাইজ? এই টু হার্ট যে বিট করছে, সেই বিষয়টা কি সিগনিফাই করছে? তখন বলতে হবে যে এই জায়গাটা হার্ট বিটিং, তাদের এক্সাইটমেন্ট, বেশি এক্সাইটমেন্ট ছিল, সেই এক্সাইটমেন্টের জন্য তাদের হার্টটা বেশি বিটিং করছে, সেই জায়গাটা বলতে হবে। তো এই হচ্ছে তোমাদের বড় কোশ্চেন। আর এই জায়গাগুলিতে তোমাদের কিছু ইমেজ আর ফিগার বললাম, এগুলি অত তো ভিডিওতে বলা সম্ভব না, সামনাসামনি আমি যখন পিপিটি করি তখন এগুলিকে দেখানো হয়। এবার এই জায়গা থেকে যে ব্রড কোশ্চেনগুলি হয় সেগুলি হচ্ছে মিটিং এট নাইটের টাইটেল, মিটিং এট নাইট একটা প্রেমের কবিতা সেটা, আর এই জায়গায় জার্নিটা কী করে হয়েছে সেটা, আর মিটিং এট নাইটের সামারিটা মাঝে মধ্যে পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো এই জায়গায় আমি অনেক কটা ফিগার স্পিচ রয়েছে, দুটো ফিগার স্পেশালি আলোচনা করছি, পার্সোনিফিকেশন আর মেটাফোর। পার্সোনিফিকেশন ব্যাপারটা কি? পার্সোনিফিকেশন হচ্ছে যার জীবন নেই এরকম বস্তুকে মানুষের মতো ক্যারেক্টারিস্টিক দেওয়া হচ্ছে পার্সোনিফিকেশন। অ্যান্ড দ্য স্টার্টেড লিটল ওয়েভস দ্যাট লিভ, লিটল ওয়েভস যে ঢেউগুলি আছে, ওয়েভস আছে, সেগুলি কি মানুষের মতো কাজ করতে পারে? পারে না। কিন্তু এই জায়গাটায় কবিতায় তারা চমকে উঠেছিল, মানুষ চমকে ওঠে সেরকম, আর তারা মানুষের মতো লাফিয়ে উঠেছিল, সেটা পার্সোনিফিকেশন। আর মেটাফোর, ইন ফিয়ারি রিংলেস ফ্রম দেয়ার স্লিপ, সে রিংগুলিকে মানে ঢেউগুলিকে রিংলেটের সাথে তুলনা করা হয়েছিল, গোল গোল যে ঢেউগুলি,
মানে যখন ছিটকে যায় জলগুলি, নৌকা যখন যাচ্ছিল তখন সেই গোল গোল যেই ওয়েভসগুলি আছে সেটাকে রিংলেটসের সাথে তুলনা করা হয়েছিল। এবার সেটা হচ্ছে মেটাফোর। এবার এই কবিতায় ব্রাউনিংয়ের কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। পার্সোনাল এলিমেন্ট, রিফ্লেকশন অফ ব্রাউনিং অ্যান্ড ব্যারেট ব্রাউনিং রিলেশনশিপ। ব্রাউনিং হচ্ছে আমাদের রবার্ট ব্রাউনিং, আর ব্যারেট ব্রাউনিং হচ্ছে ওনার ওয়াইফ। তো রবার্ট ব্রাউনিং ব্যারেট ব্রাউনিংয়ের সাথে এরকম খুবই গোপনে দেখা করতো। ব্যারেট ব্রাউনিং খুবই ধনী ফ্যামিলির মেয়ে ছিল, তো ব্রাউনিং যখন তার লেডি লাইফের সাথে দেখা করতো তখন এরকমভাবে গোপনে দেখা করতো, এই পার্সোনাল ব্যাপারটা থাকে। আর অপটিমিস্টিক পোয়েম আমরা দেখতে পাচ্ছি, বলেছিলাম যে তিনি খুবই আশাবাদী, সেই জন্য ওই মিটিং এট নাইট আর পার্টিং এট মর্নিং দুটো কবিতাকে আলাদা করেছিল। কত রাতে সে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আমি যাতে করে বেশি লম্বা না হয় এই জন্য কিছু জায়গা স্কিপ করেছি, যেমন মনোলগ ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম না, এই ফিগার অফ স্পিচের মধ্যে সিনেকডকি বা ইমাজারি ব্যাপারগুলো আমি তোমাদেরকে ওইভাবে বলিনি। তোমরা একটু পজ করে একটু পড়ে নিতে পারো এই জায়গাগুলি, দরকার হলে যারা ইংলিশ অনার্স নেবে তাদের জন্য এই জায়গাটা খুবই উপকারী। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর স্টে করো আমার চ্যানেলের সাথে। থ্যাংক ইউ।